সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুভ সকাল। রসায়ন বিভাগ দিনাজপুর সরকারি কলেজের তৃতীয় বর্ষের ক্লাসে আবার ফিরতে পেরেছি। আজকে তোমাদের সাথে প্রথম লাইভে আমি এসেছি। আগে ইউটিউব বা অন্য কোনোভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, বিশেষত ইউটিউবে আমাদের প্রসেস করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এবার থেকে লাইভেই আসবো ঠিক করেছি। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা এর আগ পর্যন্ত জৈব পেস্টিসাইড থেকে শুরু করে অন্যান্য পেস্টিসাইডের বিপাক পর্যন্ত পড়েছিলাম অধ্যায়। আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা করব সেটির নাম হলো জৈব ক্লোরিন পেস্টিসাইড, অর্থাৎ ক্লোরিনজাত যে পেস্টিসাইডগুলো আছে সেইগুলো পেস্টিসাইড নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা অনেকেই জানো, আমরা এর আগ পর্যন্ত যতগুলো অধ্যায় পড়েছি সেখানে আসলে ক্লোরিনজাত পেস্টিসাইডের ব্যবহার আমরা অনেক বেশি দেখেছি, যেমন ডেলড্রিন, লিন্ডেন, তারপরে ডিডিটি, ডিডিডি, ঠিক আছে। এই জাতীয় যে পেস্টিসাইডগুলো আমরা দেখেছি, এগুলো আসলে প্রত্যেকেই আসলে হচ্ছে জৈব ক্লোরিনজাত পেস্টিসাইড। তো যেহেতু তোমাদের বিষয়টি অবগত আছেই, সুতরাং এই অধ্যায়টি শেষ করা আমাদের জন্য খুব সহজ হবে। তার মানেটা হলো জৈব ক্লোরিন পেস্টিসাইড হচ্ছে সেই পেস্টিসাইডটা যার মধ্যে অ্যাক্টিভ সাইড রূপে ক্লোরিন থাকবে অবশ্যই, ঠিক। তাহলে হ্যালোজেনের ক্লোরিনটা ওই পেস্টিসাইডের মধ্যে থাকবেই, এটাই হলো জৈব ক্লোরিন পেস্টিসাইড। তাহলে ক্লোরিন মানে জৈব ক্লোরো পেস্টিসাইড বা ক্লোরিন পেস্টিসাইড কোনগুলি হচ্ছে? যে পেস্টিসাইডের মধ্যে ক্লোরিন থাকতেছে বা ক্লোরিন অ্যাক্টিভ রূপে থাকছে, সেটাই হলো জৈব ক্লোরো পেস্টিসাইড বা ক্লোরিন পেস্টিসাইড। তাহলে এই ক্লোরিন পেস্টিসাইডের বৈশিষ্ট্য কীরকম হবে আমরা আগের অধ্যায়ে আসলে ভালো করে দেখে নিয়েছি। আমরা জানি ক্লোরিনজাত পেস্টিসাইডের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে যেটি পড়ছে সেটি হলো এটার স্থিতিশীলতা, অর্থাৎ এটি খুব বেশি স্থায়ী। বৈশিষ্ট্য যখন আমরা বলবো যে এটি খুব বেশি স্থায়ী। স্থায়ী বলতে এত বেশি স্থায়ী যে 15 থেকে 20 বছর পর্যন্ত থাকে। আমরা আরও পরে যখন দেখবো তখন ডিটেলসে জানতে পারবো। তাহলে প্রথম হলো তার স্থায়িত্বটা খুব বেশি। 2 নম্বর যে পরিবেশটা বলতেছে, বৈশিষ্ট্যের এর মধ্যে বলতেছে যে এটির দ্রাব্যতা, এটি পানিতে খুব কম পরিমাণে দ্রবণীয় কিন্তু জৈব পদার্থে দ্রবণীয়, যার কারণে আমি যখন ক্লোরিনজাত কোনো পেস্টিসাইড ব্যবহার করছি, যে অংশটি কীটনাশককে দমন করার জন্য ব্যবহৃত হচ্ছে বা বালাইকে দমন করার জন্য ব্যবহৃত হচ্ছে, এরপরে যেটুকু ধুয়ে চলে যাচ্ছে, ওয়াস্ট হয়ে চলে যাচ্ছে পানিতে, এটি আসলে বিনষ্ট হয় না, যেহেতু পানিতে দ্রবীভূত হয় না। তাহলে এটি কি হয়? ওইটি যখন অন্য কোনো প্লাঙ্কটন বা অন্য কোনো প্রাণী কর্তৃক গৃহীত হয়, তখন তার শরীরে সেটা ডিজলভ হয় বা দ্রবীভূত হয়। তাহলে এই হলো 2টা বৈশিষ্ট্য। মূলত এই 2টাকেই আসলে 4 ভাবে বলা হয়েছে বা 5 ভাবে বলা হয়েছে তোমাদের বইয়ে। তো মূল জিনিস হলো 2টা, যে পানিতে দ্রবণীয়তা কম, জৈব বস্তুতে দ্রাবণীয়তা বেশি, অর্থাৎ দ্রাব্যতা। আর 1 নম্বর হলো স্থিতিশীলতা, স্থায়িত্ব অনেক বেশি, 15 থেকে 20 বছর থাকে, এটাই হলো মূল কারণ। এইটাকে আবার আরেকভাবে বলা যায় যে 15 থেকে 20 বছর যেহেতু নষ্ট হয় না, সুতরাং এটাকে ভূমিতে যখন মিশে গিয়ে পানিতে যাবে, সেখান থেকে প্রাইমারি ইটার, সেকেন্ডারি ইটার বা কনজিউমার, টারশিয়ারি কনজিউমার পর্যন্ত সেটা যাওয়ার সুযোগ থাকে। তার মানে এতদিন পর্যন্ত সেটা টক্সিসিটি থাকে। এজন্য তোমাদের বইয়ে হয়তো বলা আছে যে 3 ধাপ পর্যন্ত এটার কার্যকারিতা থাকে। তাহলে 3 ধাপ শব্দটা আসলে ভালো বোঝা যায় না। তুমি বলতে পারো যে 3 ধাপ কনজিউমার পর্যন্ত বা প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি টারশিয়ারি কনজিউমার পর্যন্ত এটা টক্সিসিটি বা বিষাক্ততা থেকে যায়, ঠিক আছে। এই হলো জৈব ক্লোরিনজাত পেস্টিসাইডের বৈশিষ্ট্য। এর মধ্যে পড়ছে। তাহলে আমরা উদাহরণগুলি আর নতুন করে কী খেয়াল করবো? অ্যালড্রিন, ডাইঅ্যালড্রিন, লিন্ডেন, তোমরা সবগুলোই এটা জানো। আমরা যদি অ্যালড্রিনের স্ট্রাকচারটা দেখি, তাহলে অ্যালড্রিনের স্ট্রাকচারটা কেমন ছিল? এই মাঝখানে তোমাদের থাকবে এই একটা, যেদিকে হাত দাও, এখানে 2টা করে ক্লোরিন থাকবে, এখানে 2টা করে ক্লোরিন থাকবে, বাকি প্রত্যেকটাতে ক্লোরিন থাকবে। এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এবং বাকিগুলোতে ক্লোরিন দ্বারা পূর্ণ করতে হবে। শুধু এখানে 2টা ক্লোরিন, এখানে 2টা ক্লোরিন, এটি হলো অ্যালড্রিন। যদি এখানে আমরা একটা অক্সমূলক দেই বা অক্সিজেন যুক্ত করি, তাহলে হবে ডাইঅ্যালড্রিন। তাহলে অ্যালড্রিন, ডাইঅ্যালড্রিন, লিন্ডেন বা গ্যামাক্সিন হচ্ছে কি হেক্সাক্লোরো সাইক্লোহেক্সেন, প্রত্যেকটাতে একটা করে ক্লোরিন থাকবে। এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, মানে প্রত্যেকটাতেই আমার একটা করে ক্লোরিন দিতে হবে। অতগুলো লিখছি না, বুঝতে পারছো প্রত্যেকটাতেই ক্লোরিন আছে। এটাই হলো গ্যামাক্সিন বা লিন্ডেন। তাহলে অ্যালড্রিন, ডাইঅ্যালড্রিন, গ্যামাক্সিন বা লিন্ডেন আমরা প্রত্যেকটাই এর আগে ভালো করে বিস্তারিত পড়েছি। এখন আমরা তাহলে ডিডিটি, যেটা ডিডিটি তোমরা তো স্ট্রাকচার উচ্চ মাধ্যমিক থেকে দেখে এসেছো। ডিডিটির স্ট্রাকচারটা কীরকম? প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, এটাই হলো ডিডিটি। এখান থেকে একটি বাদ গেলে ডিডিডি। এভাবে আমরা
এটা ডিডিই, ডিডিডি, ডিডিএমই, এভাবে অনেকগুলো ভাগে পরবর্তীতে সেটা মেটাবলাইজ হবে। তাহলে ডিডিটিটা এখন শুরু করি। ডিডিটির প্রথম বর্ণনা দিতে গিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে 1939 সালে পুলার সর্বপ্রথম এটাকে আবিষ্কার করেন, যার কারণে তাকে 1946 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। যে এটি এত ব্যাপক মাত্রায় টক্সিসিটি শো করে এবং যে কোনো পেস্ট দমনে খুব বেশি সক্রিয় হয়। তোমরা খেয়াল করতে পারো 1939 সাল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় বিশ্ব আসলে অবক্ষয়ের একেবারে চরম পর্যায়ে নেমে গেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কাল পর্যন্ত যখন উত্তেজনা চরম ছিল তখনও পর্যন্ত বিশ্বে আসলে শস্য উৎপাদনের মাত্রাটা কমে গিয়েছিল। আমাদের সচেতনতার অভাবে, যুদ্ধের প্রস্তুতির কারণে আমরা কৃষিক্ষেত্রে খরচটা কমিয়ে ফেলেছিলাম। সারা বিশ্বে দেখো সব কিছুর মধ্যে একটা লিঙ্ক আছে। হ্যাঁ, কেন ঘটছে ওই সময়টাতে, এর পিছনে একটা প্রেক্ষাপটের কারণ আছে। তাহলে 1946 সালে 1939 সালে এটা আবিষ্কার হয়, 46 সালে তাকে নোবেল দেওয়া হয় যুদ্ধের পর, 45 সালে যুদ্ধ শেষ হয়, 46 সালে। তো দেখো ওই সময়টাতে কেন এইটার প্রয়োজনীয়তাটা পড়লো আবিষ্কারের। দেখা গেল ওই সময় কৃষিতে আমাদের সবচেয়ে বেশি অবহেলা শুরু হয়েছে এবং আমাদের আগ্রহ তৈরি হয়েছে কিসে, যুদ্ধের জন্য, পারমাণবিক বোমা থেকে বোমা তৈরি ইত্যাদির জন্য। তো যাই হোক, এটা যখন তৈরি করে বিজ্ঞানী পল মুলার, তখন এটার টক্সিসিটি দেখে বিজ্ঞানী সারা বিশ্বের সবাই অবাক হয়ে গেল। তাই তো আমরা সমস্ত পেস্ট যেমন এটা ব্যবহার করতে পারি, তখন এই ভালো আবিষ্কারের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু তখনও পর্যন্ত আসলে এইটার ব্যাকগ্রাউন্ড যাচাই করা হয় না। বিজ্ঞানের প্রত্যেকটা আবিষ্কারের পর এটার ব্যাকগ্রাউন্ড যাচাই করতে আসলে বহুদিন সময় লেগে যায়। ঠিক যেমন বর্তমানে করোনার একটা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছি, হই হই হবে। সেই আবিষ্কারের পর ওইটা ব্যবহারের ফলে আমাদের আদৌ উপকারিতা হচ্ছে কি না, ক্ষতিকর মাত্রাটা কত দূর, অনেক কিছুই আসলে জাস্টিফাইয়ের ব্যাপার আছে। তো যারা ভ্যাকসিন তৈরি করছেন তারা আবার আমার বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়াইয়েন না, আমি আসলে বোঝানোর জন্যই বলছি আমার ছাত্রদের। তাহলে এই হলো আমার ডিডিটি। এই ডিডিটির ক্ষতিকর মাত্রাটা কিন্তু পরবর্তীতে জানা যায় অনেক বেশি, যার কারণে 1990 সালের পরে এটির ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। সারা বিশ্বে এটির বহু দেশেই ব্যবহার, এখন অনেক দেশে চুপি চুপি ব্যবহার চলছে, এটি আসলে অনৈতিকভাবে। তাহলে ডিডিটির আমরা এটা জেনেছি, ডিডিটির মেটাবলিজম যখন শুরু হয় বা ভাঙন যখন শুরু হয় তাহলে কীভাবে হবে, এখান থেকে একটা একটা করে ক্লোরিন চলে যাবে। হ্যাঁ, ডিডি হবে, ডিডিএমই হবে, এভাবে এটার মেটাবলিজম ভাঙা শুরু করবে। এখান থেকে যাবে, পরের ধাপে এটা সরে যাবে, শুধু হাইড্রোজেন বসবে, এটা সরে যাবে, শুধু হাইড্রোজেন বসবে, এইভাবে আসলে বন্ধনগুলো তৈরি হবে। এই হলো ডিডিটি। ডিডিটির মানবদেহের উপর প্রভাব যদি আমি করি, তাহলে ডিডিটির মানবদেহের উপর কী প্রভাব, আমি এক গল্পের ছলে আগেই বলেছি, তোমাদের এই অধ্যায়টাতে বেশিরভাগ গল্পই রয়েছে আসলে, যে মানবদেহের মধ্যে যখন যাবে তখন সেটা আসলে এডিপোস টিস্যু অর্থাৎ চর্বিতে এসে জমা হবে। আমাদের ভুঁড়িতে চর্বি আছে, বিভিন্ন জায়গায় মাসেলের মধ্যে চর্বি আছে, আমাদের যে সমস্ত জায়গায় চর্বি আছে সেটার মেডিকেল ভাষায় বলা হয় এডিপোস টিস্যু। যে পাখিটা খাবে সে মরে যাবে, সেই পাখি যে ব্যাঙ খাবে সে মারা যাবে, ব্যাঙটাকে যে পাখি খাবে সেও মারা যাবে, এই পাখিটাকে যে মানুষ খাবে তার মধ্যে সেই টক্সিসিটি শো করবে বা খুব বেশি হলে মারাও যেতে পারে। তো এইভাবে আমরা ডিডিটির ক্ষতিকর দিকটি, একটা স্ট্রাকচার তৈরি হয়, এটার নাম হলো ডিডিই। এই ডিডির মধ্যে ক্ষতিকর মাত্রাটা ডিডিটির চাইতে বেশি। তাহলে এটা যখন আমার অক্সিডেজ এনজাইম যখন কাজ করছে, এই অক্সিডেজ এনজাইমের কার্যকারিতার ফলে যখন ডিডিটির ভেঙে পড়ে ডিডিডি হচ্ছে, এখানে ডিডিডি সহজ ব্যাপার, শুধু এটা সরিয়ে দেবা, হাইড্রোজেন দেবা, সেটা ডিডিডি। ডিডিডির পরে যখন ডিডিই হচ্ছে, আমার আরেকটা ক্লোরিন চলে যাচ্ছে, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, ডাবল বন্ড তৈরি হচ্ছে। এই ডিডিইর ক্ষতিকর মাত্রাটা এর চাইতে বেশি। তো দেখা যাচ্ছে যে আগে যা মাত্রা ছিল ক্ষতিকর, তাকে নষ্ট করতে গিয়ে সেটা আরও বেশি ক্ষতিকর মাত্রা প্রকাশ করতেছে। এই জন্য ডিডিটির ভয়াবহতাটা অন্যান্য থেকে সবচেয়ে বেশি অনুভূত হয়। এরপরে ডিডিএমএস, ডিডিএনএস হবে, সেটা আরও যদি আমরা ভাঙন তৈরি করি, ডিডিএমএস যখন হবে তখন এই অংশটা পুরোটাই বের হয়ে চলে যাবে, এই মিথাইল অংশটা বের হয়ে চলে যাবে। হ্যাঁ, এরপরে হবে কি, শুধুমাত্র এটা কি দেখাতে হবে, আচ্ছা দেখিয়ে দিই, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, তাহলে এটা হলো ডিডিই। যদি আমি ডিডিএমএস করি তাহলে কি হবে, আমার এখান থেকে হাইড্রোজেন দুইটা তৈরি হয়ে যাবে, ডাবল বন্ডটা ভেঙে যাবে, ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এখানে হাইড্রোজেন সব ঢুকে যাবে, এটা হলো ডিডিএমএস। তাহলে এখানে সবগুলো ভেঙে গিয়ে তিনটাতে তিনটা হাইড্রোজেন যদি দিয়ে দিই তাহলে সেটা হলো ডিডিএমএস। অর্থাৎ আমার সেক্ষেত্রে বন্ধনটা হবে এরকম, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই। ঠিক আছে, তাহলে এই ছিল আমার মাঝখানের এটাকে এই যৌগটি, এটা হলো ডিডিএমএস। যাই হোক, মেটাবলিজমের ধাপগুলো আমাদের বইয়ে দেওয়া আছে, খুব সহজ।
এই পরিবর্তনের প্রক্রিয়াটার মাধ্যমে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটার ক্ষতিকর মাত্রাটা আসলে পরবর্তীতে বাড়ছে। ডিডিএমএসেরও ক্ষতিকর মাত্রা আছে, তবে এর চাইতে বেশি নয়, কিন্তু ডিডিটির এই ক্ষতিকর মাত্রাটা বহুদিন পর্যন্ত এবং বহু মারাত্মক রূপে থাকছে বলেই ডিডিটির ব্যবহার পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, ডিডিটির সদৃশ আর কিছু কিছু কীটনাশক আমরা এগুলোর নাম আগে পড়েছি, মিথক্সিক্লোর, মিথক্সিক্লোরের ব্যাখ্যা সহ আগে দিয়েছি, মিথক্সিক্লোর, হ্যাপটাফ্লোর, আরও অনেকগুলি যৌগ আছে যেগুলোর ব্যবহার আমরা আগেও ক্লাসে এগুলো করে ফেলেছি, সুতরাং এটা নিয়ে আর বেশি বলবো না। টক্সাফেন রয়েছে, লিন্ডেন রয়েছে, লিন্ডেনের স্ট্রাকচারও বলেছিলাম, অ্যালডিন ডাইঅ্যালডেন বলেছি, হ্যাপটাক্লোর এটা বলা হয়েছে আগে। অর্গানোক্লোরিন যৌগ নিষিদ্ধ হওয়ার কারণ, তাহলে এখন তোমরা কি বলতে পারবা যে অর্গানোক্লোরিন যৌগগুলো, অর্গানোক্লোরিন মানে এইটাকে অর্গানোক্লোরিন বলা হয়, ক্লোরিন জাত জৈব, অর্গানো মানে জৈব, ক্লোরিন মানে ক্লোরিন, তাহলে জৈব ক্লোরিন বা অর্গানোক্লোরিন পেস্টিসাইডগুলো নিষিদ্ধ হওয়ার কারণ কি? নিষিদ্ধ হওয়ার এক নম্বর কারণ, এটি সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ অনেক দিন পর্যন্ত টিকে থাকে, যার কারণে পরিবেশটা সহ বিষাক্ত হয়ে যায়। 2 নম্বর হলো এটার প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ভোক্তা পর্যন্ত মারা যায় বা যেতে পারে, সুতরাং ক্ষতিকর মাত্রাটা বহুদিন থেকে যায়। এবং যেটা বলা হচ্ছে যে এটা মানব দেহের শরীরে এসে এডিপোজ টিস্যুতে জমা হয় এবং বিভিন্ন ধরনের টক্সিসিটি শো করতে থাকে এই ধরনের ক্ষতিকর মাত্রার কারণে। এবং আরেকটি যেটা বললাম যে এটার মেটাবলাইজ করতে গিয়ে অক্সিডেজ যখন তাকে ভাঙছে, সেটার পরবর্তী যেটা তৈরি হচ্ছে সেটা আগের থেকে আরও বেশি ক্ষতিকর, অর্থাৎ ডিডিটির চেয়ে ডিডিই আরও বেশি ক্ষতিকর। এই সমস্ত কারণেই আসলে অর্গানোক্লোরিনগুলো, শুধু এইটা ডিডিটি না, আরও অন্যান্যগুলোর ক্ষেত্রে দেখা যায় এই টক্সিসিটিটা এইভাবেই শো করে, যার কারণে এই অর্গানোক্লোরিনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে তোমাদের আর একটি শব্দ আমি ব্যবহার করব, সেটা হচ্ছে যে বায়ো অ্যাকিউমুলেশন অ্যান্ড বায়ো কনসেন্ট্রেশন। বায়ো অ্যাকিউমুলেশন বা বায়ো কনসেন্ট্রেশন একটা, আর দ্বিতীয় হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশন। বায়ো ম্যাগনিফিকেশন, এই দুইটা শব্দ কি তোমরা এইখানে ব্যবহার করতে পারো যে অর্গানোক্লোরিন নিষিদ্ধ হওয়ার পিছনে কারণটা কি? তোমরা দুইটা বলবা যে অর্গানোক্লোরিন এই দুইটা প্রপার্টিসকে অনেক বেশি হাই করে। তার মানে হলো বায়ো কনসেন্ট্রেশন। বায়ো কনসেন্ট্রেশন মানে কি? একটা প্রাণীর শরীর দেহে যখন জমা হবে, সেই জমাটার দিন দিন বাড়তেই থাকে। এমনটা নয় যে আমার শরীরে জমা হয়েছিল, এটা নষ্ট হয়ে গেছে পরে আরেকটা জমা হওয়ার পরে, কারণ আমি তো কন্টিনিউয়াস বিষাক্ত জিনিস খেতেই আছি। আমি বলতে যে কোনো প্রাণী বা কনজিউমার, ধরুন একটা ব্যাঙ কন্টিনিউয়াস পোকা খেতেই আছে, তো কন্টিনিউয়াস ওই পোকাটা আবার প্লাঙ্কটনকে খেয়েছিল, যার মধ্যে এই অর্গানোক্লোরিনটি ছিল। তাহলে কি হবে? ওই ব্যাংকটার মধ্যে ক্রমান্বয়ে অর্গানোক্লোরিন জমা হতে থাকছে। এই যে ক্রমান্বয়ে জমা হওয়াটার নামই হলো বায়ো কনসেন্ট্রেশন বা জৈব পুঞ্জীভন বা জৈব জমায়েতকরণ। তাহলে এই যে জৈব জমায়েতকরণ বা জৈব পুঞ্জীভন বা বায়ো কনসেন্ট্রেশন বা বায়ো অ্যাম্প্লিফিকেশন যেটাই বলো, এইটির মধ্যে হচ্ছে কি একটা প্রাণীতে সেটা ক্রমান্বয়ে জমা হতেই আছে, এটিকে বলা হচ্ছে। তার কারণটা কি? জমা কখন হয়? আমার যদি খরচ না হয়, শুধু জমা হয়। ধরো আমি শুধু বেতন পাচ্ছি কিন্তু খাচ্ছি না, মানে খরচ করছি না, তাহলে কী হবে? টাকা শুধু জমা হতেই থাকবে। এটাই হলো বায়ো কনসেন্ট্রেশন, অর্থাৎ তার মধ্যে জমা হতেই আছে। ঠিক একইভাবে ডিডিটি শরীরে শুধু জমা হচ্ছে, খরচ হচ্ছে না, মানে নষ্ট হয়ে যাচ্ছে না, কারণ এটা তো বহুদিন পর্যন্ত টিকে থাকে। তাহলে আমার শরীরে কী হবে? ডিডিটির মাত্রাটা বাড়তে থাকবে। ডিডিটি শুধু নয়, যে কোনো অর্গানোক্লোরিন বা জৈব ক্লোরিনের পেস্টিসাইডের ক্ষেত্রে এই মাত্রাটা জমা হতে থাকে। এই বৈশিষ্ট্যটার নাম হলো বায়ো কনসেন্ট্রেশন। তাহলে বায়ো ম্যাগনিফিকেশনটা কি? ম্যাগনিফাই কথাটা তোমরা কি জানো? ম্যাগনিফাইং গ্লাস তোমরা দেখেছো, যে গ্লাস দিয়ে ছোটো জিনিসকে বড় করে দেখা যায়। তা ছোটোকে বড় দেখা যাওয়া মানে ছোটোটাকে বড় হওয়া, এটার নামই ম্যাগনিফাই। তাহলে বায়ো ম্যাগনিফিকেশন, বায়ো মানে শরীরের মধ্যে, ম্যাগনিফাই হওয়া মানে বৃদ্ধি পাওয়া, এটাও হলো শরীরের মধ্যে বৃদ্ধি পাওয়া। তাহলে এটা কেমন বৃদ্ধি পাওয়া? বায়ো কনসেন্ট্রেশনের সাথে পার্থক্যটা কি? এর পার্থক্য হলো একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতিতে মাত্রাটা ক্রমান্বয়ে বাড়া। যেমন আমি যদি বলি প্লাঙ্কটনের ক্ষেত্রে যদি মান ছিল 5, তাহলে এটা ব্যাঙে যখন যাবে সেটার মান হবে 25, সেটা যখন পাখিতে যাবে সেটা হবে 75, সেটা যখন মানুষ দেহে যাবে তখন হবে 1000, সাপোজ আমি বললাম। তাহলে এই মাত্রাটা যদি এত টাকা করে ধরি যে বাড়তে আছে, বা এত পিপিএম এখানে হিসাবে পিপিএম ধরতে হবে, এইভাবে আসলে পার্টস পার মিলিয়নে সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়তেছে। হ্যাঁ, আর বায়ো কনসেন্ট্রেশন হচ্ছে একটা প্রাণীর মধ্যেই শুধু বাড়তেছিল। আর এটা হলো একটা কনজিউমার থেকে আরেকটা কনজিউমার, প্লাঙ্কটন প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার। তাহলে কনজিউমারের মধ্যে ক্রমান্বয়ে যখন মাত্রাটা অ্যাম্প্লিফাই হচ্ছে বা ম্যাগনিফাই হচ্ছে, এটার নামে হলো বায়ো ম্যাগনিফিকেশন। তাহলে বায়ো ম্যাগনিফিকেশনের মাত্রাটা তোমাদের বইয়ে বিভিন্ন দিয়ে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। যেমন শ্যাওলাজাত উদ্ভিদে বলা হচ্ছে যে 0.0000, 4টা জিরোর পরে 3, হ্যাঁ, তাহলে
0.1234 এত ppm, এটা হচ্ছে প্লাঙ্কটনের ক্ষেত্রে। আর যখন মাছের বা অন্য কোনো ক্ষেত্রে আসবে তখন হচ্ছে 0.4 ppm। এটা যখন 0.04 ppm হচ্ছে, এটা যখন বড় মাছ খাচ্ছে তখন হচ্ছে 0.05 ppm। এটা যখন মানুষের মধ্যে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে 75 ppm। এটা আমি আগে বলছি, 75 ppm। ঠিক আছে, তাহলে 0.00003 ppm ছিল প্লাঙ্কটনের মধ্যে বা শৈবালের মধ্যে। এটা যখন ছোট মাছ খেলো তার মধ্যে হচ্ছে 0.04। এটা যখন বড় মাছ খেলো 0.05। তাহলে ছোটো মাছ থেকে বড় মাছের মধ্যে খুব একটা বাড়েনি, কিন্তু এখান থেকে যখন মানুষের মধ্যে আসছে, মানুষের দীর্ঘদিন মাছ খাচ্ছেন, প্রতিদিন বাজার থেকে মাছ নিয়ে যাচ্ছি, ওই মাছ ডিডিটি খেয়ে আসছে, আমরা তো জানি না, সেই মাছ আমরা খাচ্ছি, এইটা জমা হইতে 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 এত দূর পর্যন্ত জমা হয়ে গেছে। বুঝতে পারা গেছে? তাহলে এখন আমরা বুঝে শুনে মাছ খাবো। ঠিক আছে, শুধু মাছ নয়, যে কোনো এই ধরনের যারা ওয়াটার বর্ন কনজিউমার আছে, পানিতে বেঁচে থাকা আছে, তাদেরকে ভক্ষণ করলে আমাদের ডিডিটির মাত্রাটা বাড়তে থাকবে। কারণ বাংলাদেশে এখনও চুপি চুপি ডিডিটি ব্যবহার হয়। এটা কিন্তু অফটক কথা, অনটকে বলে দিলাম। কিছু কিছু চুরি চুরি করে কাজ হয়, হতো, আমি এখন অবশ্য জানি না, আজ থেকে 5 বছর আগেও জানতাম। তো যাই হোক, আমরা বায়ো অ্যাম্প্লিফিকেশন এবং বায়ো ম্যাগনিফিকেশন দুটো জানলাম। ডিডিটি এর জৈব বিবর্ধনের আমরা এক্সাম্পলটা দেখেছি। এরপরে আমরা দেখি কীটনাশক বা বালাইনাশকের ক্রিয়া পদ্ধতি। কীটনাশক বালাইনাশকের ক্রিয়া পদ্ধতির মেকানিজমটা গতদিন বলে দেওয়া হয়েছে। কি বলে দেওয়া হলো? যে অ্যাসিটাইল কোলিন এস্টারেজকে ধ্বংস করবে। কেন অ্যাসিটাইল কোলিন এস্টারেজকে ধ্বংস করবে তোমাদের কি কিছু মনে আছে গত ক্লাসটার কথা? যদি মনে থাকে তাহলে সেখান থেকে খেয়াল করো। আমি স্পষ্ট বলেছিলাম যে আমাদের সমস্ত বায়োপেস্টিসাইডগুলোর বৈশিষ্ট্য কি? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে, অর্থাৎ এক কথায় আমরা যেটাকে বলি CNS, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ব্লক করা বা অ্যাটাক করা। আমাদের সাপের যখন বিষ হয়, সাপ যখন কামড়ায়, সেটাও কিন্তু এইটাকে নষ্ট করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে। আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটাকে মানে একবার স্টপ করে দিলে আমাদের নার্ভ কোনো সংবেদন দিবে না, মানে অনুভূতি দিবে না। অনুভূতি নাই মানে সে বেঁচে থাকা অবস্থায় মারা। তো এই CNS যখন একেবারে ব্লক হয়ে যায় তখন মানুষটা মারা যায়। তো এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেই অ্যাটাক করে পেস্টিসাইডগুলো। এই পেস্টিসাইড পেস্টের, অর্থাৎ ওই মাইক্রোবের মধ্যে এই ঘটনাটা ঘটায়। তাহলে এইটার জন্য যেই আমরা একটা এনজাইমের নাম পড়েছিলাম অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ কী করে? অ্যাসিটাইল কোলিনকে নষ্ট করে। আমরা গতদিন দেখছিলাম। তো ওইখানে আমরা দেখছিলাম যে এনজাইম অ্যাসিটাইল কোলিন এস্টারেজকে ভেঙে কোলিনকে আলাদা করে এবং জৈব অ্যাসিড তৈরি করে। প্রথমে অ্যাসিটাইল এনজাইম হয়, অ্যাসিটাইল এনজাইমটা ভেঙে গিয়ে পরবর্তীতে আরও জৈব অ্যাসিড তৈরি করে। তার মানে ছিল কি? এনজাইম প্লাস অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। এনজাইমের সাথে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ হওয়ার পরে কি হয়েছিল? কোলিন আলাদা হয়েছিল, আর এনজাইমের সাথে অ্যাসিটাইল যুক্ত ছিল। এই এনজাইম অ্যাসিটাইল থেকে আবার কি হয়েছিল? এনজাইম অ্যাসিটাইল থেকে এনজাইম আলাদা হয়েছিল এবং অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছিল। আমরা গতদিন এটা দেখেছি। তাহলে এইটাই হলো বালাইনাশকের ক্রিয়া পদ্ধতি। বালাইনাশক আসলে এইভাবেই কাজ করে। এটা শুধু এই ক্লোরিন জাততে না, এর পরবর্তীতে যখন আমরা ফসফেট জাততে দেখব সেখানেও আসলে একই রকম দেখব। জৈব ক্লোরিন যৌগের বিয়োজন, আমি একটা বিয়োজন দেখিয়েছি অলরেডি, ডিডিটির বিয়োজন। তোমরা বাকিগুলো দেখে নিবা, একেবারে সেম, খুব সহজ একটি ব্যাপার, এখানে আর কিছু নেই। পরিবেশগত বিয়োজন আছে। পরিবেশগত বিয়োজন মানে পরিবেশ নিজে নিজে কীভাবে ধ্বংস করে। পরিবেশ আসলে নিজে নিজে ধ্বংস করতে পারে না। পরিবেশের কিছু কিছু উপাদান আছে, যেমন পিজিয়ন মানে কবুতর। কবুতরের শরীরে কিন্তু মারাত্মক ক্ষমতা। এই পিজিয়ন যখন কোনো জিনিসকে খায়, বায়োটক্সিক, সে কিন্তু তার মতো করে এটাকে ধ্বংস করে ফেলতে পারে। তার মধ্যে এই ক্ষমতা আছে। এবং আরেকটা হলো র্যাট বা ইঁদুর। এই র্যাট মানে রোডেন্টস যারা আছে, রোডেন্টস এবং পিজিয়ন, এদের মধ্যে এই ক্ষমতাটা আছে, তোমাদের এটা ধ্বংস করতে পারে। এটা তোমরা দেখিও, খুব সহজ একটি বিক্রিয়া দেওয়া আছে। ডাইক্লোরোডাইফিনাইল যে যৌগটা, হ্যাঁ, ডাইক্লোরোডাইফিনাইল যৌগটা পিসিবি বলা যেতে পারে। পিসিবিকে ধ্বংস করার এটা দেওয়া আছে। হাইড্রোক্সিলেশন ঘটাচ্ছে, তারপরে মাল্টিক্লোরাইনেশন, মানে এটা বলতে হবে না, লাগবে না, সহজ আছে, একদম সোজা, এটা বলবো না। জৈব বিয়োজন এটা আমরা বলে দিয়েছি।
জৈব ক্লোরিন কীটনাশকের জৈব বিয়োজন, ওই যে ডিডিটি থেকে ডিডিডি, ডিডিডি থেকে ডিডিই, ডিডিডি থেকে ডিডিএমএস, ডিডিএনএস, যেটা আমি দেখালাম ওইটা এখন এসে আবার কাজ করছে। কিছু কিছু কীটনাশক দ্রব্য ব্যবহার করা আজকাল আর অনুমোদনযোগ্য নয়। কি কি নয়? যেমন লিন্ডেন, এলড্রিন, ডাইএলড্রিন, ডিডিটি, এগুলির ব্যবহার আজকাল আর হয় না, এটাই বলা হচ্ছে। বিশ্বব্যাপী জৈব ক্লোরিন যৌগসমূহ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ। কেন করতে হবে নিষিদ্ধ? আমরা এটা আগেই বলেছি, পরিবেশের তো ক্ষতি করে, বিভিন্ন ধরনের গল্প আছে, করে নিও। কি বলছে? জৈব ক্লোরিনজাত পেস্টিসাইড কীটনাশকসমূহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতি করে। নতুন করে কি বলবো, এটা বুঝতেই পারছি। পরিবেশকে অধিক মাত্রায় দূষিত করে, দীর্ঘদিন থাকলে ক্রমাগতভাবে ক্ষতি করে, বাস্তু সংস্থানের ক্ষতি করে, বিভিন্ন উপকারী পোকা ধ্বংস করে, পাখির মধ্যে বিষক্রিয়া তৈরি করে, এই সব সোজা গল্পের মতো। পরিবেশের উপর জৈব ক্লোরিন কীটনাশকের প্রভাব, পরিবেশের উপর জৈব ক্লোরিন কীটনাশকের প্রভাব কেন নতুন করে বলবো? পরিবেশের মধ্যে কী কী প্রভাব তৈরি করে? পরিবেশের মধ্যে ডিডিটির মাত্রাটা জমা হইতে আছে। জমা হওয়ার ফলে কি হচ্ছে? আমার প্লাঙ্কটন যদি সেটাকে খায় পানি থেকে, সেই প্লাঙ্কটনটা মারা যাবে। প্লাঙ্কটনকে যে ব্যাঙ খাবে সে মারা যাবে, সেই ব্যাঙকে যে পাখি খাবে সে পাখি মারা যাবে। তার মানে কি? আমার বায়োডাইভার্সিটি নষ্ট হবে বা জীববৈচিত্র্য নষ্ট হবে। এটাই হলো মাত্রা। মানুষ যখন খাবে মানুষের মধ্যে বেড়ে যাবে, মাটিতে থেকে গেলে মাটিতে এটার পরিমাণ বেড়ে যাবে। এই হলো ক্ষতিকর প্রভাব, এটা দেখে নিও। তাহলে এটাকে বাঁচানো যাবে কিভাবে? আমরা অনেক আগেই একটা শব্দ পড়ছিলাম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা। তোমরা যখন ক্লাস 6-এ বা 7-এ কৃষি শিক্ষা পড়েছো তখনই তোমরা আসলে এই আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা কৃষি শিক্ষাতে ছিল। সেটাকে নতুন করে চালু করতে হবে। তাহলে এই আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট চালু করলে আমরা সবচেয়ে ভালো করতে পারবো। তা আইপিএমের 4টা ধাপ আছে। কি কি? উপকারী পোকার চাষ করতে হবে, হ্যাঁ, যান্ত্রিক পদ্ধতির ব্যবহার করতে হবে, জৈব কীটনাশক ব্যবহার করতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে। ঠিক আছে? জৈব কীটনাশক, জৈব সার, যান্ত্রিক পদ্ধতির ব্যবহার এবং আমার কি জৈব কীটনাশক, জৈব সার, যান্ত্রিক পদ্ধতির ব্যবহার আর উপকারী পোকার চাষ, এই 4টা পদ্ধতি। ও আর এর সাথে সাথে বলতেছে যে রোগ সহনশীল প্রজাতির যেন আমরা ব্যবহার করি। রোগ সহনশীল বলতে কি? ওই রোগটাকে সহ্যশীল করতে পারবে এমন ধরনের মডিফাই করা ব্যবহার করব। যেমন আমি যদি বলি আলুর লেড ব্লাইট রোগ হয় যেটার কারণে, এই লেড ব্লাইট রোগটা যেই মাইক্রোবটা দ্বারা হচ্ছে সেটার এগেনিস্টে অ্যান্টিবডি ওই আলুর মধ্যে দিয়ে দেওয়া হয় যেন ওই পোকাটা আলুটাকে আর অ্যাটাক করতে চাইবে না। এইভাবে তারপরে আমি যখন দেখব যে ভুট্টা, কাঁচা ভুট্টা মানে একেবারে তাকে খেয়ে ফেলতেছে পোকা, কারণ কি খুব বেশি মিষ্টি, তাহলে আমি এর মধ্যে এমন একটা ইয়ে দিলাম যে ভুট্টাটা ওই পোকার কাছে তিতা লাগবে, তাহলে আমি আর ওইটাকে খাবো না। এরকমভাবে আমরা ওইটাকে রেজিস্ট্যান্স করে নিয়ে কৃষি দ্রব্য উৎপাদন করার কথা বলছে। তাহলে উপকারী পোকা বা কীটনাশক প্রাণী সংরক্ষণ করতে বলছে। 2 নম্বর বলছে কি? রোগ সহনশীল উন্নত জাতের ফসল চাষ, রোগটাকে যেন সে সহ্য করতে পারে। আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহার, যান্ত্রিক পদ্ধতি দ্বারা পোকামাকড় দমন। যান্ত্রিক পদ্ধতির পোকামাকড় দমন কি? আমরা দেখছিলাম একটা এই আকৃতির ইয়া দিয়ে পোকা ধরে ধরে বেরোয়, যে এইভাবে আমার ক্ষেতের মধ্যে পোকাগুলোকে আমি ধরে জমি থেকে আলাদা করব। এটা হলো যান্ত্রিক পদ্ধতিতে পোকামাকড় দমনের একটা চিত্র। এই যেটার মধ্যে নেট লাগানো আছে, নেট দিয়ে ব্যবহার করা হয়। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ব্যবহার করতে হবে। আধুনিক পদ্ধতি বলতে আমরা কলে লাঙল ব্যবহার করব। ওই পুরাতন লাঙল দিয়ে ব্যবহার করার ফলে আমাদের মাটিটাকে ভালো করে ধোলাই করা হয় না, অনেক গভীর থেকে ইয়া করা হয় না। যখন আমি অনেক গভীর থেকে ইয়া করব, লেয়ারটা উপরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, এইভাবে আমার ক্ষতিকর ইয়েটা থাকলে সেটা আস্তে আস্তে কমে যাবে। এমনকি জমিটার উর্বরা শক্তিও বেড়ে যাবে, অনেক ব্যাকটেরিয়াও ইয়া উপরে আসবে, উপকারী দেবে। রোগ সহনশীল জাতের কথা বলছি। উপকারী পতঙ্গ প্রাণী সংরক্ষণ কিভাবে করব? আমাদের পরিবেশে সব কিছু রক্ষা করতে হবে। এটা আমরা আরেকটা দেখেছি, কাকতাড়ুয়া, তোমরা জানো, এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে, এটার ব্যবহার অনেক উপকারী। এটা হলো উপকারী পোকাকে নিয়ে আসা, ক্ষতিকর পোকাকে ধ্বংস করা। কাক আসবে, বিভিন্ন পাখি বসবে এটা ডালে, আমাদের জমি থেকে এই পোকাগুলোকে খাবে। আর যেটা বললাম রোগ সহনশীল জৈব কীটনাশকের ব্যবহারের কথা বলছি। জৈব কীটনাশক ব্যবহার করা, যেমন আমি যদি নিম তেল ব্যবহার করি, এটি খুবই উপকারী। আরও বোধহয় কিছু কিছু নিয়ে দেওয়া ছিল, রসুনের নির্যাস, নিম তেল, রসুনের নির্যাস, অ্যালমান্ডার, ঠিক আছে, অ্যালমান্ড আছে, এই অ্যালমান্ডারের গুঁড়ো পাওয়া যায় বা বড়ি পাওয়া যায়, এই অ্যালমান্ডারের বড়ি, এগুলো আমরা ব্যবহার করতে পারি, খুব উপকারী দিবে। আর
একই জমিতে বারবার একই ফসল উৎপাদন করব না, বারবার ভেরিয়েশন যখন আনবো তাহলে এই জমির উর্বর শক্তি বৃদ্ধি পাবে। এটা একটা কথা বলছে। জমির যে বাউন্ডারি আছে আল, সেটাকে ভালো করে পরিষ্কার রাখতে হবে যেন সেখানে নোংরা সবসময় হয়ে না থাকে। আমরা অনেকের জমির পরিচর্যার অভাব আছে, অর্থাৎ আমাদের কৃষিক্ষেত্রে পরিচর্যা লাগবে। তাহলে এই ছিল জৈব ক্লোরিন পেস্টিসাইডের চ্যাপ্টারের বর্ণনা। তোমরা দেখে নিও, খুব সহজ আছে। এখন আমরা আসি জৈব ফসফেট ও কার্বামেট। জৈব, খুব সোজা, জৈব ফসফেট কার্বামেট। জৈব ফসফেট কার্বামেট কি বলবো? জৈব ফসফেট কি? যেখানে ক্লোরিন ছিল এখানে ফসফেট থাকবে, এটাই হলো কথা। তাহলে জৈব ফসফেট পেস্টিসাইড হচ্ছে ফসফরাস কন্টেনিং বা ফসফরিক অ্যাসিড, ফসফরাসের অ্যাসিড জাত যেগুলো আছে সেটাই হলো জৈব ফসফেট কীটনাশক। আর কার্বামেট হচ্ছে কি? কার্বামিক অ্যাসিড থাকতে হবে, কার্বোঅ্যামিক অ্যাসিড, তাহলে হলো NH2COOH, এটা হলো কার্বামিক অ্যাসিড। এই কার্বামিক অ্যাসিডের এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, একে আমি যদি বিভিন্ন জৈব গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করি তাহলে যেটা পাবো সেটাই হলো কার্বামেট জাতীয়, কার্বোঅ্যামিক অ্যাসিড কার্বামেট, এই কার্বামেট জাতীয় পাবো। মূলত এইখান থেকে প্রতিস্থাপন করা, কারণ কার্বক্সিলেট হবে কখন? এটাকে যখন বাদ দিয়ে আমার আয়ন হবে। তাহলে কার্বামেট হবে কখন? যখন এটাকে আমার আয়ন তৈরি হবে। তো এইখানে আয়ন তৈরি হয়ে অন্যান্য গ্রুপ যুক্ত হবে, হয়ে যে জৈব কীটনাশকটা পাওয়া যাবে সেটাই হলো কার্বামেট জাতীয় পেস্টিসাইড। তবে আমরা দেখি এখানে শুধু প্রতিস্থাপনের পাশাপাশি এইখানেও নানা ধরনের প্রতিস্থাপন করে পাওয়া যায়। এটাই হলো কার্বামেট জাতীয়। 2টা পৃষ্ঠা শুধুমাত্র এই চ্যাপ্টারটার, কিছুই নেই। জৈব কীটনাশকের শ্রেণী বিভাগ বলতে 3 প্রকার। ফসফোনেট জাতীয়, তাহলে জৈব ফসফেটের আমি যদি দেখি 3 প্রকার। ফসফেটটা হচ্ছে কয় প্রকারের? 3 প্রকার। কি কি বলতেছে? ফসফোনেট কীটনাশক, অর্থাৎ ফসফরিক অ্যাসিড থেকে যেটা পাওয়া যায় সেটাই হলো ফসফোনেট, ফসফোনেট জাতীয়। আর এটা আছে ফসফোথিওরেট বা ফসফোথায়োরেট, ফসফোথিও লিখতে পারো, থায়ো লিখতে পারো। এখানে হচ্ছে থায়ো ফসফরিক অ্যাসিড থেকে তৈরি করা। ফসফরিক অ্যাসিডের সঙ্গে তোমাদের যদি বলি HPO, তাই তো? এই যে 4টা অক্সিজেন আমি দিয়েছি, এই 4টা অক্সিজেনের ফসফেটের সাথে এর মধ্যে প্রতিস্থাপন ঘটবে, এটা হলো ফসফোনেট জাতীয়, অর্থাৎ ফসফরাস। আর ফসফোথায়োনেট হচ্ছে কি? যে কোনো একটাতে আমার সালফার থাকবে। হ্যাঁ, ফসফোথায়োনেট ডাবল বন্ড থাকবে একটাতে, আর বাকিগুলোতে আয়ন থাকবে। এখানে যদি ডাবল বন্ড হয় তাহলে এটা আয়ন, এটা আয়ন, এখানে যদি ডাবল বন্ড হয় তাহলে এটা আয়ন, এটা আয়ন। হ্যাঁ, তাহলে এটা হলো ফসফোথায়োনেট এর ক্ষেত্রে, আর এটা হলো ফসফোনেটের ক্ষেত্রে। পার্থক্যের জায়গাটা কোথায়? এখানে অক্সিজেন থাকবে আর এখানে সালফার থাকবে। এই হলো ফসফোথায়োনেট। এবং আরেকটা হচ্ছে ফসফোডাইথায়োরেটস। ফসফোডাইথায়োরেটস কি? 2টা সালফার থাকবে। তার মানে হলো ফসফেট জাতীয় যে কীটনাশকটা, সেখানে কি করতেছি? অক্সিজেনকে শুধু সালফার দ্বারা রিপ্লেস করতেছি। ফসফোথায়োনেট, ফসফোডাইথায়োনেট, তাহলে 2টা আমার সালফার দিতে হবে। 2টা সালফার দিলে কেমন স্ট্রাকচারটা হবে এটা কি বলতে হবে? ফসফরাসের সাথে এখানে সালফার, এখানে সালফার, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এই রকম যৌগ, এই যৌগটার মধ্যে প্রতিস্থাপন ঘটবে। তাহলে আমার পার্থক্যের জায়গা কোথায়? এখানে আমার জৈব কীটনাশকের প্রভাব পরিবেশের উপর ফসফেট জাতীয় ইয়েটা ওইটা একইভাবে যাবে। তবে এটাও বলতে হবে কি যে মানে মনে রাখার জন্য বলছি যে জৈব কীটনাশকটা আমার ক্লোরিন জাতীয় থেকে কম ক্ষতিকর, কারণ এটার পরিবেশে 15-20 বছর থাকে না, অল্প 2-1 বছর পর্যন্ত এটার ক্ষতিকর মাত্রা থেকে থাকে। এই হলো এটার ইয়া। এটা বলতেছে কি অল্প সময় থাকে কিন্তু খুব মারাত্মকতা শো করে। এটা বলতে হবে কি যে জৈব ক্লোরিন জাতীয় যেগুলো পড়েছিলাম তার থেকে এটার টক্সিসিটির মাত্রাটা কিন্তু খুব বেশি, অল্প সময়ের বেশি। পার্থক্যটা আমি বলি কিভাবে? ঝড় হচ্ছে পৃথিবীতে, ধরুন আধা ঘন্টা ধরে ঝড় হচ্ছে কিন্তু বাতাসে গতিবেগ 70 কিলোমিটার পার আওয়ার, আর 5 মিনিট ঝড় হয়েছে গতিবেগ 100 কিলোমিটার বা 200 কিলোমিটার পার আওয়ার। তাহলে কোনটার ক্ষতি কেমন হবে? ঠিক একই রকম ক্লোরিন জাতটা হলো অল্প মাত্রায় ক্ষতিকর কিন্তু বহুদিন ক্ষতি করতে থাকে। ফসফেট জাতীয় যেটা বা কার্বামেট জাতীয় যেটা প্রচণ্ড মাত্রায় ক্ষতিকর কিন্তু অল্প দিনের মধ্যে সেটা পরিবেশ থেকে বিনষ্ট হয়ে যায়। তাহলে এটার হচ্ছে মারাত্মকতাটা বেশি। তাহলে এই ক্ষতিকর মাত্রাটা আমরা দেখতে পারবো।
জৈব ফসফেট আধুনিক কীটনাশক হওয়ার কারণ, কেন এটি আধুনিক কীটনাশক? এর কারণটা হলো এটি দ্রুত বিয়োজন। 1 নম্বর পয়েন্ট, ওইটা দ্রুত বিয়োজিত হতো না, পানিতে গেলে পানিতে বিয়োজিত হতো না, এটা বলছে দ্রুত বিয়োজিত হয়। দ্রুত বিয়োজিত মানে দ্রুত ভেঙে যায়। তারপরে হচ্ছে যে স্থায়িত্ব কম, স্থায়িত্ব কম বলতে 10-15 বছর 20 বছর না, 2-1 বছরের মধ্যে সেটা হয়ে যাচ্ছে। আর দুইটা কথা বলতে পারবো, দুইটা টার্ম ব্যবহার করেছিলাম, মনে আছে কি? জৈব পুঞ্জীবহন এবং কি বলবো, বায়ো কনসেন্ট্রেশন এবং বায়ো ম্যাগনিফিকেশন। এই দুইটার কোনোটাই এটার ক্ষেত্রে বেশি হয় না। কারণটা কি? আমি অনেক টাকা ইনকাম করছি, দ্রুত খরচ করে শেষ করে ফেলে জমা থাকবে না, ব্যাপারটা ঠিক এরকম। অনেক ক্ষতিকর মাত্রা, কিন্তু আমার শরীরে আসছে, 1-2 দিন টক্সিসিটি শো করার পর থেকে আর শরীরে নাই, তার মানে শরীর থেকে সেটা বিনষ্ট হয়ে গেছে, এই জন্য শরীরে পুঞ্জীভূত হয় না বা জমা হয় না। তাহলে ওইটা 3 নম্বর কারণে বলবা যে বায়ো কনসেন্ট্রেশন এবং বায়ো ম্যাগনিফিকেশন হয় না বা কম হয়, খুব দ্রুত যেহেতু বিনষ্ট হয়ে যায়। এই জাতীয় ক্রাইটেরিয়ার কারণে এটা হলো আধুনিক কীটনাশক। অর্থাৎ ক্লোরিন জাতীয় কীটনাশকটা হচ্ছে ব্যাকডেটেড, এটা হলো আপডেটেড। কারণ কি? দ্রুত বিয়োজিত হয়, পরিবেশে বেশি দিন ক্ষতি করবে না, স্থায়িত্ব কম, মানে ঠিক বেশি দিন থাকবে না, ক্ষতি কম, বায়ো কনসেন্ট্রেশন বায়ো ম্যাগনিফিকেশন কম, তার মানে শরীরের মধ্যে বেশি করে পুঞ্জীভূত হবে না। এইভাবে আসলে এটার ক্ষতিকর মাত্রাটা কম হচ্ছে। তো যদি তাই হয় তাহলে এটা উপকারী। এবার তাহলে আমরা দুটার মধ্যে তুলনা করতে পারি কি? ক্লোরিন জাতীয় এবং ফসফেট জাতীয় বা কার্বমেট জাতীয় মধ্যে তুলনাটা কি তুলনা হবে? বেশি দিন টিকে থাকে, কম দিন টিকে থাকে। ও আরেকটা কথা বলা হয়নি, ক্লোরিন জাতীয় যেগুলো ছিল সেগুলো বেশিরভাগই ছিল সলিড, অর্থাৎ কঠিন পদার্থ, এগুলো বেশিরভাগই লিকুইড বা গ্যাসিয়াস। আরেকটা হচ্ছে ওইটা বাষ্পায়ন হতো না, কিন্তু এটা খুব দ্রুত ভ্যাপোরাইজেশন হয়ে যায়, কাজে কনসেন্ট্রেশনটা দীর্ঘদিন থাকে না, বিভিন্ন মাত্রায় সরে গিয়ে ঘনমাত্রা কমে যায়, ক্ষতির মাত্রা কমে যায়। আর বাকিগুলো তো তোমরা বলা হয়ে গেছে। জৈব ফসফেট কীটনাশকের কার্যকারিতার কৌশল একদম সেম, একদমই সেম। ওই যে অ্যাসিটাইল কোলিন এনজাইম থেকে অ্যাসিটাইল এনজাইম হবে, কোলিন আলাদা হবে, কোলিন থেকে জৈব অ্যাসিড হবে, এনজাইম হয়ে আসবে, একদম সেম। প্রত্যেকটা অধ্যায়ের জন্য একই। অর্গানো ফসফেট অর্গানো ক্লোরিনের মধ্যে পার্থক্য আমি বলে ফেললাম অলরেডি, ওইগুলোই বলা আছে। দেখো, কীটনাশক অণুর সক্রিয় উপাদান হলো ক্লোরিন, সক্রিয় উপাদান ফসফেট, স্নায়ুতন্ত্রের উপর আক্রমণ করে। এইটা স্নায়ুতন্ত্রের মধ্যে আকর্ষণ করে, তবে এর পাশাপাশি মাসেলের মধ্যেও আক্রমণ করে। এই যে ফসফেট এবং কার্বমেট মাসেলের মধ্যে আক্রমণ করে, এটা বলতে পারো। বাকিগুলো হচ্ছে একই রকম। স্থিতিশীলতা খুব বেশি স্থিতিশীল ছিল এটা, ফসফেট কার্বমেট কম স্থিতিশীল। LD50 মান বেশি, LD50 মান বেশি মানে হলো ক্ষতিকর মাত্রাটা কম, আর এর হলো ক্ষতিকর মাত্রাটা বেশি মানে LD50 মান কম। যে তোমাদের প্রশ্ন বলেছিলাম এর আগে, তোমরা কেউ উত্তর দিতে পারো নাই। LD50 মানের সাথে ক্ষতিকর মাত্রাটা আসলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কার্বামেট কীটনাশক দেখে নিও, কার্বামেট কীটনাশকের একটা খুব কমন উদাহরণ, আমরা ফুরাডন ব্যবহার করছিলাম পরিবেশে, যারা কৃষি কাজ করে তারা সবাই জানো। কার্বামেটের ক্রিয়া কৌশলটাও একদম সেম। আচ্ছা, কার্বামেটের ক্রিয়া কৌশলটা একটু তাও দেখাই তাহলে। ফসফেটেরটা সেম, অ্যাসিটাইল কোলিন এস্টার সেম। অ্যাসিটাইল কোলিন এস্টার আবার মাসেলেও পাওয়া যায়, স্নায়ুতেও পাওয়া যায়, মাসেলেও পাওয়া যায়। কার্বামেটের যেটা ক্রিয়া কৌশল ROCOON, এটা হচ্ছে যে অ্যামিনের অংশটা আমি আগে দেখেছিলাম কি COOHNH2, তাহলে COOH, এই এইচ এর মধ্যে COOH এর মধ্যে প্রতিস্থাপন করে আর গ্রুপ ঢুকছে এবং NH2 এখানে হাইড্রোজেন দুইটার মধ্যে প্রতিস্থাপন করছে। কারণ এদিকে আর না যাই, মূল কাঠামো হলো এইটা, আমার বিক্রিয়া ঘটবে এনজাইমের OH ছিল এটার সাথে বিক্রিয়া ঘটবে। যদি আমি লাল কালিতে চিহ্নিত করি তাহলে আমি দেখব এই অংশটি আলাদা হয়ে চলে যাবে, ঠিক আগের বিক্রিয়াতে যেমন আমরা দেখেছি একই রকম করে এখান থেকে বের হয়ে চলে গেলে কি হবে, এনজাইমের সাথে OCON এর প্রতিস্থাপন গ্রুপ ঘটবে এবং আমার কি হবে ROH তৈরি হবে। এই প্রথম ধাপে আমার এই অংশটা তৈরি হয়ে গেল। এই যে দ্বিতীয় যে অংশটা আছে সেটা আমার এখন পানির সাথে বিক্রিয়া করবে। এটা যদি এখন পানির সাথে বিক্রিয়া করে তাহলে আবার OH এখানে যুক্ত হয়ে যাবে। OH যুক্ত হয়ে গেলে পূর্বের অংশ মানে এনজাইম এটা ফিরে আসবে, আসলো EOH, আর হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে যাবে
HOCON, এই হলো আমার মেকানিজম। তোমার বাকি স্ট্রাকচার দেওয়ার দরকার নেই, বইয়ে অনেক আছে অনেক বড় স্ট্রাকচার দেওয়া, বা এখন এই স্ট্রাকচারটা তো আমার পরিবর্তন হবে বিভিন্ন পেস্টিসাইড ভেদে। তাহলে মূল কার্বামেট মানে তো আমার কাউকে স্থির করে বলে নাই সেটা ফুরাডন না অন্য কেউ, কাজে আমার অত ডিটেলসে দেওয়ার দরকার নেই। মেকানিজম শুধু লাগবে এইটুকু অংশটুকু, যে আমার মূল কাজটা ঘটছে কোথায়। জৈব অ্যাসিড অংশের হাইড্রোজেন প্রতিস্থাপন করেছি, হাইড্রোজেন প্রতিস্থাপন মানেই কার্বামেট হয়ে গেছে, আর অ্যামাইডের এন আমি রাখছি, এ পাশে কি প্রতিস্থাপন আমার দরকার নেই। এইখানে কি ঘটতেছে, এই আর এনজাইমের হাইড্রোক্সিল, এনজাইমের হাইড্রোক্সিল কেন আগেই বলেছি আমি, অ্যাক্টিভ সাইডে হাইড্রোক্সিল মূলক আছে, তো এনজাইমের অ্যাক্টিভ সাইডে হাইড্রোক্সিল এখানে আর এর সাথে চলে গেল, আর ওই হয়ে চলে গেছে এখানে, সরে বাদ। বাকি থাকছে আমার এনজাইম লিঙ্কড এই কার্বামেট, মানে এনজাইম যুক্ত কার্বামেট। এই এনজাইম যুক্ত কার্বামেট আবার পানির সাথে হাইড্রোলাইসিস করে পানি থেকে হাইড্রোক্সিলটাকে নিয়ে এই এনজাইম বের হয়ে চলে গেল, হাইড্রোজেন এখানে দিল, এই হাইড্রোজেন রয়ে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে বসে। তাহলে এই হলো কার্বামেট ক্রিয়া কৌশল। এই ছিল তোমাদের সাথে, এখানে আর কিচ্ছু নেই, চ্যাপ্টার শেষ। তাহলে আমরা আজকে দুটা ছোট ছোট অধ্যায় করলাম, একটা ছোটরও ছোট অধ্যায় শেষ করলাম, কারণ এখানে কিছুই নাই, এই একটা মেকানিজম আছে, 7-8টা স্ট্রাকচার আছে, এটা দেখে নিবা। আর ক্ষতিকর মাত্রা, ক্ষতির ব্যাপার, ক্লোরিনের সাথে তুলনায় একেবারে গল্প। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই থাকলো, তোমাদের জন্য শুভকামনা থাকলো অনেক। আর যে পড়াগুলি দেয়া হচ্ছে সেগুলোর রিপ্লাই কিন্তু আমি খুব একটা পাচ্ছি না, কেন জানি না, তোমরা পড়ছো নাকি পড়ছো না। যেহেতু কোনো কমেন্ট নাই, আমি ধরে নিচ্ছি কারো কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আমি প্রত্যাশা করব তাড়াতাড়ি দেওয়ার, সেটার তোমার কাছে রিপ্লাই পাওয়ার এবং তোমাদেরকে আমি সেটার জবাব দিয়ে দেওয়ার। কারণ এই যে আমি শেষ করে দিচ্ছি, এর পরবর্তীতে কিন্তু এগুলি নিয়ে আর কখনো আলোচনা হবে না। তোমাদের সব কিছু স্বাভাবিক হয়ে গেলে সরাসরি পরীক্ষায় যাব, দ্বিতীয় আর কোনো অপশন নাই। তখন যদি বলো স্যার আমি তো এগুলো বুঝি নাই, তাহলে কিন্তু আর কোনো উপায় নেই। সুতরাং এখন থেকেই একটু একটু করে সব কিছু গুছিয়ে নাও। ঠিক আছে, আবারও শুভকামনা থাকলো সকলের জন্য, ধন্যবাদ।